নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের যদি মনে থাকে, আপনারা ইচ্ছে করলে আমার পুরনো ইউটিউবে পিছন ফিরে দেখেও নিতে পারেন। 4 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সুপ্রিম কোর্টের রায়ের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের সভা ডেকে বলেছিলেন একজনেরও চাকরি যেতে দেবেন না এবং তার প্ল্যান ABCD ইত্যাদি সমস্ত রেডি রয়েছে। আমি সেদিনকেই বলেছিলাম, পরিষ্কার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করছেন। কারণ সেদিনকে রাতেই আমার কাছে খবর এসে পৌঁছেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভাষণ দিচ্ছেন ঠিক তখনই SSCর পক্ষে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলে দেওয়া হয়েছে যে তারা এই রায় মেনে নিচ্ছেন। তাদের কেবল আর্জি যে যতদিন না পর্যন্ত নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত যারা নন টেন্টেড তাদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হোক। কিন্তু রায় তারা মানছেন না, এই কথা তাদের সাবমিশনে কোথাও ছিল না এবং তখনই পরিষ্কার হয়ে গেছিল যে SSC কার্যত সুপ্রিম কোর্টের এই নির্দেশের কাছে আত্মসমর্পণ করছে। এরপরে কি ঘটেছিল আপনারা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কর্মচ্যুত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের ভাতা দেওয়ার চেষ্টা করেছিলেন। বিশেষ করে এটা অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে জরুরি ছিল, কারণ অশিক্ষক কর্মচারীদের ডিসেম্বর পর্যন্ত, মানে এই বছরের ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার যে সুযোগ শিক্ষকরা পেয়েছিলেন তারা সেটুকুও পাননি। কিন্তু আমি সেদিনকেও বলেছিলাম যে আইনি জটিলতা এবং এটা নিয়ে মামলা হবে, কারণ তিনি টেন্টেড এবং নন টেন্টেড এটাকে কখনো আলাদা করছেন না, সেগ্রিগেট করছেন না, যেখান থেকে মূল জটিলতার সূত্রপাত। সুতরাং এই ভাতা দেওয়াটাও আদালতের রায়ে আটকে যাবে, আদালতের নির্দেশে আটকে যাবে। ঠিক সেটাই তার পরবর্তীতে হয়েছে। আর সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম রায় যেটা হয়েছে, আমার অন্য একটি ইউটিউবে বলেছিলাম এগুলো একটু আইনি জটিলতার প্রশ্ন, কিন্তু সেখানে আমি বলেছিলাম যে রিভিউ পিটিশনে কার্যত যদি টেকনিক্যাল কোনো বিচ্যুতি থাকে রায় দেওয়ার ক্ষেত্রে সেটারই পর্যালোচনা হয়, এখানে তার অবকাশ কম। সুতরাং রিভিউ পিটিশনেও এই যে যোগ্য বা নন টেন্টেড শিক্ষক অশিক্ষক কর্মচারীরা এত বছর কাজ করবার পর চাকরি হারালেন কেবলমাত্র রাজ্য প্রশাসন এবং CBI-এর অপদার্থতার জন্য, তারা এই রিভিউ পিটিশনেও কোনো সুরাহা পাবেন না। ঠিক সেটাই হয়েছে। কিন্তু আর একটা জিনিস যেটা হয়েছে, সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন নাকচ করবার সময় খুব তীব্রভাবে একটা জিনিস পর্যবেক্ষণ করেছেন যে রাজ্য সরকার যে সমস্ত টেন্টেড অশিক্ষক এবং শিক্ষক কর্মচারীদের চাকরি গিয়েছে তাদের ফের ঘুরপথে নিয়োগের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা পরিষ্কার বলেছেন যে SSC নতুন করে যে পরীক্ষা নিচ্ছে যার ডেডলাইন বছরের শেষ দিন, সেখানে এই টেন্টেড হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়ে যাওয়া শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের কোনো সুযোগ দেয়া যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের অবজারভেশনে যে কথাটা বলেছেন যে এই যে চেষ্টাটা হয়েছে, যারা চুরি করে চাকরি কিনেছে বা চোরদের টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের কোনোভাবেই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় রাখা যাবে না। আর একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে এই অশিক্ষক এবং শিক্ষকদের যারা কাজ করে এসেছেন আর একটা বড় অবিচার হতে যাচ্ছিল। যখন চাকরির পরীক্ষা দিয়ে সুযোগ পেয়েছিলেন তখন স্নাতক এবং স্নাতকোত্তরে 45% মার্কস পেলেই সেটাকে কাট অফ মার্কস বলা হতো, তারা চাকরি এবং ইন্টারভিউর সুযোগ পেতেন। এবার যখন SSC বিজ্ঞাপন প্রকাশ করে সেখানে দেখা যায় যে এই মার্কস 50% করা হয়েছে। সুপ্রিম কোর্ট যখন এটা নিয়ে প্রশ্ন তোলেন, অবভিয়াসলি সুপ্রিম কোর্টের কাছে যারা এই কর্মচ্যুত শিক্ষক অশিক্ষক কর্মচারীরা রয়েছেন তারাই গিয়েছিলেন যে আমাদের তো ন্যূনতম মার্কস অনেকের 45 ছিল, এখন 50 হয়েছে। তখন রাজ্য প্রশাসন বলেন
যে আপনারা তরফে যেটা বলা হয়েছে যে এটা কেন্দ্রীয় নতুন বিধি এসেছে 50% রাখতে হবে। সুপ্রিম কোর্ট সেখানে বলেন যে আপনারা এটা আগে আমাদের বলেননি কেন? আমরা যেরকম বয়সের ক্ষেত্রে এই যারা চাকরি করছেন তাদের ছাড় দিয়েছি, তারা রিল্যাক্সেশন পাবেন এজের ক্ষেত্রে, তেমনি এটারও আমরা রিল্যাক্সেশন অ্যালাউ করতাম। এবং যেটা সুখের বিষয়, শেষ পর্যন্ত এই নতুন যে 50% কাট অফ মার্কস বানানো হয়েছে সেটাকে কমিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে এই যারা এতদিন চাকরি করে আসছেন তাদের ক্ষেত্রে 45%ই রাখা হয়েছে। এখন এই বিষয়টা তো রাজ্যের প্রশাসনের মামলা চলবার সময় নিজেরই সাবমিশন করার কথা ছিল, হয়নি। এগুলো একটার পর একটা চূড়ান্ত অমানবিকতার নিদর্শন। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে রাজ্য সরকার এই অযোগ্য বা টেন্টেড যাই বলুন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের বারবার ঘুরপথে চাকরির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন? সুপ্রিম কোর্ট যে প্রশ্নটা তুলেছেন এবং মন্তব্য করেছেন, ইট ইজ শকিং। এবং তারা এটাও বলেছেন যে আপনারা এটার জন্য হাইকোর্টে আবার মামলাও করেছিলেন। আসল কথাটা আমি প্রথম থেকে যেটা বলে আসছি যে এই পুরো ন্যারেশনটা, অর্থাৎ একজনকেও চাকরি যেতে দেব না, তারপরে যখন চাকরি চলে যাচ্ছে তখন বলা হচ্ছে যে আমরা ভাতার ব্যবস্থা করছি, যখন ভাতাটাও আটকে যাচ্ছে তখনও আবার বলা হচ্ছে যে না, যারা টেন্টেড এদেরও চাকরি দেওয়ার সুযোগ থাকবে, চাকরি পরীক্ষায় বসবার সুযোগ থাকবে। এই মরিয়া চেষ্টাটা অপরাধীদের আড়াল করবার কেন? কারণ হচ্ছে একটাই খুব সিম্পল কথা, যে প্রসিডস অফ দ্য বুটি, এই চাকরি বিক্রির টাকাটা কেবলমাত্র 2-4 জন এজেন্ট একা খেয়ে ফেলেনি। আপনাদের মনে থাকবে যে সুজয় কৃষ্ণ ভদ্রের একটি অডিও টেপ পরীক্ষা করবার জন্য, কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবার জন্য সুজয় কৃষ্ণ ভদ্রকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে সিবিআই এবং ইডি তারা পিজি হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছিল তার কণ্ঠস্বরের নমুনা নিয়ে হায়দ্রাবাদ থেকে ফরেন্সিক অডিট করিয়ে আনবার জন্য। এবং সেখানে যে মানি ট্রেলের কথা বলা হয়েছিল সেই মানি ট্রেল শেষ পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্স পর্যন্ত গিয়েছে, এটা পরিষ্কার। এবং লিপস অ্যান্ড বাউন্সের আসল মালিককে, সুজয় কৃষ্ণ ভদ্র কথিত সাহেবকে, ওনার নিজের কালীঘাটের কাকু বর্ণিত দাবি অনুযায়ী যার কাজ পর্যন্ত সিবিআই বা ইডি কেউ পৌঁছতে পারবে না, হি ওয়াজ সো মাচ কনফিডেন্ট, সেটা তো সকলেই জানে। সুতরাং এই টাকা যেহেতু পাপের টাকা, যেহেতু অনেক দূর পর্যন্ত উঠেছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায়, সেই জন্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে মরিয়া চেষ্টা হয়েছে যেন তেন প্রকারেণ এই অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের প্রোটেক্ট করবার জন্য। এবং তাদের প্রোটেক্ট করতে গিয়েই যারা নিরপরাধ এবং নির্দোষ তাদেরও সর্বনাশ হয়েছে। এই দায় রাজ্য প্রশাসন এড়াতে পারেন না, মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না, সিবিআইও এড়াতে পারেন না। কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তাদেরকে বারবার বলেছিল, 2 বছর ধরে সময় দিয়েছিল, যে আপনারা এইটা পরিষ্কার করে বলুন যে এই যে তালিকা টেন্টেড এবং নন টেন্টেডদের এখন পর্যন্ত আপনারা দাখিল করতে পেরেছেন এবং আমরাও যেটা দেখছি এইটা চূড়ান্ত তালিকা। এই দায়িত্বটা নিয়ে কেউ বলতে চায়নি, না রাজ্য প্রশাসন না সিবিআই। এবং এখানে রাজ্য প্রশাসন বা এসএসসির দায়িত্ব সিবিআইয়ের থেকে বেশি একটাই কারণে, যে পরীক্ষাটা তারা কন্ডাক্ট করেছিল, কারচুপির গোটা প্রক্রিয়ার সঙ্গে তারা জড়িত ছিল, তাদের চেয়ারম্যান এই অপরাধের বোঝা মাথায় নিয়ে একজন অধ্যাপক, একজন প্রাক্তন উপাচার্য জেলে গিয়েছেন। তো ফলে তারা এটা পরিষ্কার অন্তত জানতেন যে কোথায় কোথায় ম্যানিপুলেশন হয়েছে এবং কাদের কাদের চোরাপথে ঘুরপথে চাকরি দেওয়া হয়েছে। সম্ভবত হিসেবটা শাসক দলের কাছে এরকম ছিল যে আমরা যদি এটা পরিষ্কার না করে দিই, চাল এবং কাকড়টা যদি আলাদাভাবে না বলি, তাহলে ওই যে একটা চালু ফৌজদারি বিধিতে সিস্টেম আছে যে একজন নির্দেশ 1000 জন দোষী ছাড়া পেয়ে যাক, একজন নির্দেশও যেন সাজা না হয়, এই আর্গুমেন্টের উপর দাঁড়িয়ে আমরা গোটা প্যানেলটাকে টিকিয়ে রাখতে পারব। কিন্তু না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট
সেটা মানেননি এবং সুপ্রিম কোর্ট কেন এই জুরিসপ্রুডেন্স সম্পর্কে চালু থাকা এই কনভেনশনটাকে মান্যতা দিচ্ছেন না তার জন্য আলাদা একটা ব্যাখ্যা দিয়েছেন তাদের রায়তে। এই রায়টা অমানবিক রায়, আমি আগেও বলেছি, কারণ এখানে বহু নির্দোষ ছেলে মেয়ে চাকরি চলে গিয়েছে। কিন্তু পাশাপাশি আমি এটাও বলবো যে এই অমানবিক রায় দেওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে মূল দায়িত্ব রাজ্য প্রশাসনের। কারণ শাসক দল এবং প্রশাসনের লোকেরা পরিষ্কার জানতেন কারা কত টাকা দিয়ে চাকরিটা কিনেছে। তারা যদি পরিষ্কারভাবে সেটা সততার সঙ্গে বলে দিতেন, তারা যখন অ্যাডমিট করে নিয়েছেন যে হ্যাঁ একটা গোলমাল হয়েছে, তাহলে পারে এই নির্দোষ পরিবারগুলো এরকমভাবে একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে যেত না। 10 বছর আগে চাকরির পরীক্ষা দিয়েছে, 12 বছর আগে চাকরির পরীক্ষা দিয়েছে, তাদের আজকে নতুন করে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হচ্ছে যে হ্যাঁ আমি এই অশিক্ষক কর্মী অথবা শিক্ষকতার চাকরিটার যোগ্য। কতটা অসম্মান এবং মানসিক চাপ নিয়ে তাদের পরীক্ষায় বসতে হচ্ছে সেটা যে এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে না যাচ্ছে তার পক্ষে বোঝা সম্ভব না। কিন্তু এই পুরো ঘটনাটা যে ঘটেছে, অভিজিৎ গাঙ্গুলি যখন প্রথম 5,500 বা 6,000কে চিহ্নিত করেছিলেন শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলিয়ে, যে এরা দুর্নীতিগ্রস্ত, এদের চাকরিটা আমরা চাইছি নাকচ হোক, সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে তারা হাইকোর্টে গেছেন, ডিভিশন বেঞ্চে গেছেন, সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট থেকে রেফার্ড হয়ে আবার হাইকোর্টে এসছেন, শাটলককের মতো মামলাটা নিয়ে লোপালুপি হয়েছে। যত এই ঘটনাটা ঘটিয়েছে তত নতুন করে জটিলতা বেড়েছে এবং তার শেষ পরিণতি হচ্ছে গোটা প্যানেলটা বাতিল হয়ে যাওয়া। যদিও অভিজিৎ গাঙ্গুলির রায়ে প্রথমে যে 5,500 বা 6,000 লোককে চিহ্নিত করে চাকরি বাতিল করা হতো, তাহলে পরে এতগুলো পরিবারের এত বড় সর্বনাশ হতো না। এবং তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন নক্কারজনকভাবে যে টেন্টেড অশিক্ষক কর্মী এবং শিক্ষকদের আড়াল করবার চেষ্টা করেছেন, তাদের সুপ্রিম কোর্টের ভাষ্য অনুযায়ী ঘুরপথে চোরাপথে তাদেরকে চাকরি আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা নিন্দার্হ, সেটা নতুন করে বলবার কিছু নেই। আর এটা গোটা প্রক্রিয়াটাই 26,000 ছেলে মেয়েকে নিশ্চয়ই আলোচনা বেশি হয়েছে, কিন্তু যারা মূল মামলাটা শুরু করেছিল, অর্থাৎ চাকরি চুরি যাওয়ার ফলে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি পায়নি অশিক্ষক এবং শিক্ষক কর্মী পদে, যারা বছরের পর বছর গাছতলায় বসেছিল ময়দানে বিচার চেয়ে, তারা আদালত থেকে ময়দান থেকে মানুষের আদালত সব জায়গায় ঘুরে বেরিয়েছিল, তাদেরও যাবতীয় আশা আকাঙ্ক্ষার সমাধি হয়ে গেছে এই রায়ের ফলে। কারণ যারা চাকরিতে আছেন তারা একটা এজ রিল্যাক্সেশন পেয়েছেন, কিন্তু যারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন, টাকা জোগাড় করতে পারেননি বলে যোগ্যতা সত্ত্বেও চাকরির তালিকায় যাদের নাম ওঠেনি, যাদেরকে টপকে পিছন থেকে অন্যদের তালিকা দেওয়া হয়েছে মেধা তালিকা, তারা কিন্তু কোথাও কোনো রিল্যাক্সেশন পেলেন না। তাদেরও কিন্তু 10টা বছর বয়স বেড়ে গেছে সেই লক্ষ লক্ষ ছেলে মেয়েদের। তাদের এই মরণপণ সংগ্রাম শেষ পর্যন্ত তাদেরও কোনো জাস্টিস পাইয়ে দিল না। অভিজিৎ বাবু যখন বলেছিলেন যে এই 5,500 বা 6,000কে বাতিল করে ওয়েটিং লিস্টে যারা আছেন, যারা যোগ্য, যাদেরকে বঞ্চনা করা হয়েছে, যাদেরকে টপকে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে চাকরিটা আপনারা দিয়ে দিন ওয়েটিং প্যানেল থেকে, সেটাও যদি হতো তাহলে অন্তত কিছু ছেলে মেয়ের ক্ষেত্রে জাস্টিস হতো। কিন্তু আমাদের এই সরকার কেবলমাত্র কিছু চোরদের বাঁচাতে গিয়ে গোটা প্রক্রিয়াটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে শেষ পর্যন্ত যারা ন্যায় বিচার চাইলো তারাও ন্যায় বিচার পেল না। আর যারা অপরাধ করেনি, কেবলমাত্র অসৎসঙ্গে সর্বনাশ হওয়ার জন্য প্রশাসনের যারা যে দায়িত্ব পালন করার কথা ছিল, সিবিআইয়ের যে দায়িত্ব পালন করবার কথা ছিল, তাদের ইচ্ছাকৃত গাফিলতির জন্য তারাও চরম বিপদের মধ্যে পড়ে গেলেন। আমরা আশা করব যে বাংলার সচেতন মানুষ ভোট চুরির বিরুদ্ধে যেমন প্রতিবাদ জানাবেন, প্রতিরোধ করবেন, যেটা বিহার জুড়ে চলছে আপনারা জানেন ভোটাধিকার যাত্রা, তেমনি ভোট চুরির পাশাপাশি আমাদের রাজ্যের স্বাধীনতার পর এই বৃহত্তম চাকরি চুরির বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানাবেন,
প্রতিরোধ করবেন। আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মতামত আপনারা অবশ্যই রাখতে পারেন। দ্য নিউজ কাউন্টার .s এখন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোডে।